Dear students, welcome to my channel Mohua's Mathmagic. তোমরা যারা ক্লাস 10-এ পড়াশুনো করছো তাদের জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আমি চলে এসেছি আজকের এই ভিডিওতে। আজকে আমরা সমাধান করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক সাবজেক্ট ম্যাথমেটিক্স 2022 সালের ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি টাস্ক। এটা কিন্তু তোমাদের পার্ট 2, পার্ট 1টা ছিল জানুয়ারি 2022-এর। এবারের জন্য বরাদ্দ নাম্বার হচ্ছে 20। গতবারেও ছিল 20, এইবারও কিন্তু 20 নাম্বারেরই প্রশ্নটি করা হয়েছে। আমরা আজকে এই ক্লাসটিতে এই অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন এবং উত্তরগুলি ক্রম অনুসারে অর্থাৎ পরপর আলোচনা করব। তো চলো শুরু করা যাক। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। একে দাগে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 3টে প্রশ্ন, প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার, মোট 3 নাম্বার। কয়ের দাগ, সরল সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরের সুদ তৃতীয় বছরের সুদের অসমান, চতুর্থ বছরের সুদের অসমান, যে কোনো বছরের সুদের অসমান, আর অপশন ডিতে আছে প্রথম বছরের সুদের সমান। আমাদের সঠিক উত্তর হবে কোনটা? প্রথম বছরের সুদের সমান, অর্থাৎ অপশন ডি। পরের প্রশ্ন ক্ষয়ের দাগে, একের দাগের খ, কোনো মূলধন বার্ষিক একই সরল সুদের হারে 1 বছরে 120 টাকা এবং 2 বছরে 140 টাকা হলে মূলধনের পরিমাণ হবে অপশন এ 260 টাকা, অপশন বি 220 টাকা, অপশন সি 240 টাকা, অপশন ডি 100 টাকা। আমরা হিসেব করে সঠিক উত্তরটা খুঁজে নিই। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? 2 বছরে 140 টাকা হয়েছে ওই নির্দিষ্ট সরল সুদের হারে কোনো একটা মূলধন। তার মানে 2 বছরের শেষে যে টাকাটা পাচ্ছি সেটা কি প্রকৃতপক্ষে? আসল প্লাস 2 বছরের সুদের পরিমাণ। এটা কত দেওয়া আছে? 140 টাকা। আবার 1 বছরের শেষে মোট টাকা হয়েছে 120 টাকা, অর্থাৎ আসল প্লাস 1 বছরের সুদ সমান হয়েছে 120 টাকা। আমি ওপরের পদগুলো থেকে, এই উপরের সংখ্যাগুলো থেকে নিচের সংখ্যা বিয়োগ করে দিচ্ছি। তাহলে আসল থেকে আসল বাদ চলে যাবে। 2 বছরের সুদ থেকে 1 বছরের সুদ বাদ গেলে পড়ে থাকছে 1 বছরের সুদ, সমান কত হচ্ছে? 140 থেকে 120 টাকা বাদ দিলে 20 টাকা। তার মানে এক বছরের সুদ হচ্ছে কত? 20 টাকা। অতএব মূলধনের পরিমাণ কত হবে? না, সুদ আসল থেকে যদি আমি সুদটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু কি পড়ে থাকবে? আসল পড়ে থাকবে। এখানে 1 বছরের সুদ আসল মোট কত ছিল? 120 টাকা, সেজন্য সুদ আসলের জায়গায় 120 টাকা লিখেছি, মাইনাস সুদ। আমরা 1 বছরের সুদ কত পেয়েছি? 20 টাকা, তাহলে 20 টাকা বিয়োগ করে দিয়েছি। তাহলে মূলধন বিয়োগ করে কত পাচ্ছি? 100 টাকা। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কি? দেখো অপশন ডি 100 টাকা। প্রশ্ন গ, বার্ষিক p% সরল সুদের হারে p টাকার 1 বছরের সুদ হবে অপশন এ p/50 টাকা, অপশন বি p² টাকা, অপশন সিতে আছে p²/100 টাকা, অপশন ডিতে বলে দেওয়া আছে 100 ইন্টু p টাকা। আমরা কি জানি? মোট সুদ সমান আসল ইন্টু বার্ষিক শতকরা সুদের হার ইন্টু সময় ডিভাইডেড বাই 100। আমরা এখানে কি করব? প্রদত্ত মানগুলো বসিয়ে দেব। আসল দেওয়া আছে কত টাকা? p টাকা বসিয়েছি, ইন্টু বার্ষিক শতকরা সুদের হার, সেটা বলে দিয়েছে p%, সেজন্য p লিখেছি, ইন্টু সময় কত? 1 বছর, তাহলে 1 বছর ডিভাইডেড বাই 100 টাকা। পি গুণ করলে হচ্ছে কত? p² ডিভাইডেড বাই নিচে 100 আছে, তাহলে ডিভাইডেড বাই 100 টাকা। অর্থাৎ সঠিক উত্তর দেখো কোনটার সঙ্গে মিলছে? অপশন সি এর সাথে মিলছে। অপশন সি হবে সঠিক উত্তর। 2 দাগে যে প্রশ্নগুলি আছে সেখানে কোনটি সত্য আর কোনটি মিথ্যা সেটা আমাদের হিসেব করে বার করতে হবে। তাহলে সত্য মিথ্যা লেখার জন্য মোট 3টে প্রশ্ন, 1 নাম্বার করে মোট 3 নাম্বার। প্রথম প্রশ্ন অর্থাৎ কয়ের দাগ, বার্ষিক R/2 এত % সরল সুদের হারে 2x টাকার t বছরের সুদ আসল 2x প্লাস এক্স আর টি ডিভাইডেড বাই 100 টাকা। তাহলে বিবৃতিটা সঠিক হবে না ভুল হবে সেটা আমরা হিসেব করে দেখি। আচ্ছা, এখানে মোট টাকা অর্থাৎ আসল বা মূলধন দেওয়া আছে 2x টাকা। আমাকে সুদ আসল বার করতে হবে, তাহলে এই টাকার উপরে বা মূলধনের উপরে মোট সুদ কত হচ্ছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা কি জানি? মোট সুদ সমান আসল ইন্টু বার্ষিক শতকরা সুদের হার ইন্টু সময় ডিভাইডেড বাই 100, সমান এখানে আসল কত দেওয়া আছে? 2x টাকা বসিয়ে দিয়েছি, ইন্টু বার্ষিক সুদের হার দেওয়া আছে R/2%, বসিয়ে দিয়েছি R/2, ইন্টু সময় t বছর যেহেতু বলে দেওয়া আছে তাহলে t বসিয়েছি ডিভাইডেড বাই 100 টাকা, সমান কি করেছি? 2x ইন্টু R/2 যেহেতু আছে 2টাকে নিচে নামিয়ে দিয়েছি, তাহলে আর ওপরে থাকবে কত? ইন্টু টি ডিভাইডেড বাই হয়ে যাবে 2 ইন্টু 100 বা 2 ইন্টু 100 এত টাকা।
উপরে 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 নিচে 2 2 এলিমিনেট হয়ে গেল, তাহলে উপরে গুণ করছি কত, এক্স আর টি এর গুণ করলে কত হচ্ছে, এক্স আর টি ডিভাইডেড বাই কত, 100 টাকা। তাহলে সুদ আসল মোট কত হবে, আসল ছিল 2x টাকা, ওই 2x টাকার সঙ্গে আমরা মোট সুদ যেটা পেয়েছি সেটা যোগ করে দিলাম, তো 2x প্লাস এক্স আর টি ডিভাইডেড বাই 100 টাকা। দেখো এটাই কিন্তু সুদ আসল আমাদের বলে দেওয়া আছে প্রশ্নতে, তাই তো? তার মানে প্রদত্ত বিবৃতিটি কি হবে, সত্য হবে। পরের প্রশ্ন, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে 10%। আমরা ধরে নিচ্ছি মূলধন অর্থাৎ পি এর মানটা হচ্ছে এক্স টাকা, যেহেতু এটা মূল্য সেহেতু এক্স এর মানটা কী হবে, গ্রেটার দেন 0 হবে। এবার সুদে আসলে কি হয়েছে, দ্বিগুণ হয়েছে, তাহলে দ্বিগুণ হলে মোট টাকা হবে কত, এক্সের দ্বিগুণ অর্থাৎ 2x টাকা। তাহলে মোট সুদের পরিমাণ কত হবে, মোট সুদ ক্যাপিটাল আই ইকুয়াল টু হবে মোট সুদ আসল মাইনাস মোট আসল, অর্থাৎ 2x মাইনাস এক্স টাকা সমান এক্স টাকা। আর সময় কত বলে দেওয়া আছে, দেখো সময় কিন্তু বলে দেওয়া আছে 10 বছর, তাহলে এখানে সময় টি ইকুয়াল টু 10 বছর। তাহলে সুদের হার অর্থাৎ R% সমান কত হবে আমাদের নির্ণয় করতে হবে। আমরা একটা সূত্র জানি, আই ইকুয়াল টু পি আর টি ডিভাইডেড বাই 100, তাই তো? অর্থাৎ মোট সুদ ইকুয়াল টু আসল ইন্টু বার্ষিক সুদের হার শতকরা সুদের হার ইন্টু সময় ডিভাইডেড বাই 100, যেগুলো আমরা আগের অঙ্কতে ভাষাটা প্রয়োগ করেছি। আমরা এখানে নোটেশনটা ফলো করলাম। তাহলে আই ইকুয়াল টু পি আর টি ডিভাইডেড বাই 100 এই সূত্র থেকে কী পাবো, এক জায়গায় কত পেয়েছি, এক্স বসিয়ে দিয়েছি সমান পি আসল সমান কত, এক্স টাকা, এক্স ইন্টু সুদের হার আমাদের বার করতে হবে আর ইন্টু সময় আমরা কত পেয়েছি 10 বছর, 10 বসিয়েছি ডিভাইডেড বাই 100, বা আর সমান কত হবে, আর এর সঙ্গে গুণ আছে কত, এক্স আর 10, সেই জন্য কোনাকুনি যেহেতু গুণ হয় ভগ্নাংশের নিচে হলো এক্স ইন্টু 10 আর ওপরে ভগ্নাংশের ওপরে হবে কত, 100 ইন্টু এক্স, কোনাকুনি গুণ করলে 100 ইন্টু এক্স। এবার আমরা এক্স এক্স এলিমিনেট করলাম, আর 100 থেকে 0, 10 থেকে 0 বাদ চলে গেল, এলিমিনেট হলো, তাহলে আর এর মান হলো কত, 10। দেখো এখানে সুদের হার দেওয়া ছিল 10%, আমাদেরও সুদের হার বেরোলো কত, 10%, তাহলে প্রদত্ত বিবৃতিটি সত্য। 2 দাগের গ, বার্ষিক R% হার সরল সুদে এক্স টাকার টি বছরের সুদ আই টাকা হলে এক্স ইন্টু আর ইন্টু টি ইকুয়াল টু 100 আই। এই বিবৃতিটিও সঠিক না ভুল বা সঠিক বা মিথ্যে সেটা আমাদের এখানে হিসেব করে দেখে নিতে হবে। আমরা জানি কি, মোট সুদ সমান আসল ইন্টু বার্ষিক শতকরা সুদের হার ইন্টু সময় ডিভাইডেড বাই 100। আমি শুধুমাত্র কি করব, এই যে সম্পর্কটা এখানে মানগুলো বসিয়ে দেব, বা মোট সুদ বলে দেবে আছে কত, দেখো মোট সুদ বলে দেওয়া আছে ক্যাপিটাল আই, আই বসিয়েছি সমান আসল বলে দেওয়া আছে এক্স, তাহলে এক্স ইন্টু বার্ষিক সুদের হার বলে দেওয়া আছে ক্যাপিটাল R% আর ইন্টু সময় ক্যাপিটাল টি বছর, সেজন্য তার পরিবর্তে টি বসিয়েছি ডিভাইডেড বাই 100। এবার কোনাকুনি যদি আমরা গুণ করে দিই তাহলে কী হবে, এক্স ইন্টু আর ইন্টু টি ইকুয়াল টু আই ইন্টু 100, অর্থাৎ 100 আই। তার মানে দেখো এই যে আমরা রিলেশনটা পেলাম, আমাদের কিন্তু সেই রিলেশনটা এখানে বলে দেওয়া আছে, তার মানে এই বিবৃতিটা কী হবে, সত্য হবে। এরপরে আমরা 3 দাগের প্রশ্নগুলো সমাধান করব। চলে যাচ্ছি 3 দাগের প্রথম অংশ অর্থাৎ কয়ের দাগে। শতকরা বার্ষিক সরল সুদের হার 8% হলে কোনো টাকার কত বছরের সুদ আসলের 8-এর 25 অংশ হবে তা নির্ণয় করো। এর জন্য দেওয়া আছে 2 নাম্বার। আমি ধরে নিচ্ছি আসল অর্থাৎ মূলধন পি ইকুয়াল টু এক্স টাকা, যেখানে এক্স যেহেতু মূল্য সেটা অবশ্যই গ্রেটার দেন 0 হবে। অতএব মোট সুদ সমান কত হবে, মোট সুদ ক্যাপিটাল আই ইকুয়াল টু হবে আসলের 8-এর 25 অংশ, তাই তো? অর্থাৎ এক্স ইন্টু 8-এর 25 টাকা সমান হবে 8x ডিভাইডেড বাই 25 টাকা। সুদের হার এখানে কত দেওয়া আছে, 8%, সেজন্য লিখেছি সুদের হার আর ইকুয়াল টু 8%। সময় কিন্তু আমাদের নির্ণয় করতে হবে, সেজন্য সময় টি ইকুয়াল টু কত আমরা হিসেব করব। আমরা কি সূত্র জানি, আই ইকুয়াল টু পি আর টি ডিভাইডেড বাই 100, সূত্রটা জানি, আগেও আমরা ব্যবহার করলাম। ওই সূত্র থেকে কি করব, আমরা মানগুলো বসিয়ে টি এর মান নির্ণয় করব। তাহলে এই সূত্র থেকে কি পাই, আই এর মান বেরিয়েছে 8x ডিভাইডেড বাই 25 ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি আছে, পি এর মান এক্স বসিয়েছি ইন্টু আর এর মান 8 বসিয়েছি ইন্টু টি আমরা জানি না, সেজন্য টিটা আমরা রেখে দিয়েছি ডিভাইডেড বাই 100। এবার এই ক্ষেত্রে কী হয়, কোনাকুনি গুণ হয়, সেজন্য টি এর ভ্যালু আমি কী পাবো, এই টি এর মানটা কীভাবে নির্ণয় করবো না, টি এর সঙ্গে গুণ হবে কত, কোনাকুনি 8x আর 25, সেজন্য দেখো টি ইকুয়াল টু, আমি যে ভগ্নাংশটা করেছি টি যেহেতু উপরে আছে নিচে কত লিখেছি, তাহলে এই 3টে সংখ্যার গুণফল, আর ভগ্নাংশের উপরে কি হবে না টি যেদিকে আছে তার অপোজিট কোনাকুনি সংখ্যার গুণফল, অর্থাৎ 8x ইন্টু 100, দেখো 8x ইন্টু 100। এবার এখানে কাটাকাটি করে এলিমিনেট করে আমরা টি এর মান পেয়েছি কত, 4, অতএব নির্ণেয় সময় হবে কত, 4 বছর। 3 খ,
বার্ষিক 3% সরল সুদের হারে কোনো মূলধন 5 বছরে সুদে আসলে 966 টাকা হলে মূলধনের পরিমাণ নির্ণয় করি। এর জন্য বরাদ্দ নাম্বার 2। আমি ধরে নিচ্ছি আসল অর্থাৎ ক্যাপিটাল পি ইকুয়াল টু এক্স টাকা, যেখানে অবশ্যই এক্স গ্রেটার দেন 0। তাহলে সুদে আসলে মোট কত টাকা হবে, এখানে বলে দেওয়া আছে, দেখো সুদে আসলে মোট কত টাকা, 966 টাকা। তাহলে সুদে আসলে মোট 966 টাকা। তাহলে এখান থেকে মোট সুদ আমরা কি করে পাবো, না সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে দেবো, তার মানে মানটা হবে 966 মাইনাস এক্স টাকা। সুদের হার, আর এর মান বলে দেওয়া আছে কত পার্সেন্ট, 3%, সেজন্য লিখেছি। আর সময় বলে দেওয়া আছে টি ইকুয়াল টু 5 বছর। এবার আই ইকুয়াল টু পি আর টি ডিভাইডেড বাই 100, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। সূত্র প্রয়োগ করে কি পাবো, আই এর মান সমান 966 মাইনাস এক্স ইকুয়াল টু পি এর মান কত ধরেছি এক্স ইন্টু আর এর মান 3 আর সময় টি ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 100। এবার 5 দিয়ে 100কে আমি ভাগ করলাম, 20 হলো। এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো, 966 মাইনাস এক্সের সঙ্গে 20 গুণ করব, আর এখানে গুণ করলে হবে কত 3x। তাহলে 3x সমান 966 সঙ্গে 20 গুণ করলে হচ্ছে 19,320, আর মাইনাস এক্সের সঙ্গে 20 গুণ করলে হচ্ছে কত মাইনাস এক্স। আমি এক্স যুক্ত পদটাকে বাম দিকে নিয়ে এলাম, তাহলে হবে 3x প্লাস 20x ইকুয়াল টু 19,320, বা 20x আর 3x যোগ করলে হচ্ছে 23x সমান 19,320, বা x সমান হবে 19,320 ডিভাইডেড বাই 23, বা x ইকুয়াল টু হচ্ছে কত ভাগ করলে 840। তার মানে এক্স ধরেছিলাম আমরা মূলধন বা আসল, তাহলে নির্ণেয় মূলধন বা আসলের পরিমাণ হয়ে যাচ্ছে কত 840 টাকা। 4 দাগ, প্রথমে কয়ের প্রশ্ন। একই সময়ে এ ব্যাংকে 4,000 টাকা এবং বি পোস্ট অফিসে 4,000 টাকা রাখে। 4 বছর পর তারা সুদসহ যথাক্রমে 4,640 টাকা ও 4,800 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত নির্ণয় করি। এর জন্য মান আছে 5। দেখো দুজন ব্যক্তি এ এবং বি তারা কি করেছে, 4,000 টাকা করে, মানে এ রেখেছে ব্যাংকে 4,000 টাকা এবং বি পোস্ট অফিসে রেখেছে 4,000 টাকা। নির্দিষ্ট সময় অর্থাৎ 4 বছর পরে তারা সুদসহ এ পেয়েছে কত 4,640 টাকা এবং বি পোস্ট অফিস থেকে পেয়েছে কত সুদসহ 4,800 টাকা। আমাদের চেয়েছে ব্যাংক এবং পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত। আমরা প্রথমে কি করব, ব্যাংকের ক্ষেত্রে ওই সুদের হার কত সেটা নির্ণয় করব, তারপরে পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের হার কত সেটা নির্ণয় করব, তারপরে ওই দুটো সুদের হারের অনুপাত নির্ণয় করব। তাহলে ব্যাংকের ক্ষেত্রে আসল দুজনেরই যেহেতু, অর্থাৎ এ ব্যক্তি এ তার আসল টাকা কত ছিল 4,000 টাকা, সেজন্য আসল লিখেছি পি সমান 4,000 টাকা। সুদে আসল হয়েছে প্রথম ব্যক্তি অর্থাৎ এর ক্ষেত্রে কত 4,640 টাকা। তাহলে সুদ সমান কত হবে, সুদ আসল থেকে আমরা আসল টাকা বাদ দিয়ে দেব, সেটা সমান মান হবে কত 640 টাকা। সময় দেখো দুজনেই রেখেছে কত 4 বছর করে, তাহলে 4 বছর, আর সুদের হার আমি ধরে নিচ্ছি আর ইকুয়াল টু x%। আই ইকুয়াল টু পি আর টি ডিভাইডেড বাই 100 সূত্রটা প্রয়োগ করছি। এখান থেকে আমরা কি পাবো, মান বসিয়ে আয়ের পরিবর্তে 640 ইকুয়াল টু আসল ছিল কত 4,000 টাকা, তাহলে পি ইকুয়াল টু 4,000 ইন্টু আর ধরেছি কত আমরা x%, তাহলে x ইন্টু সময় হচ্ছে 4 বছর ডিভাইডেড বাই 100, বা x সমান তাহলে কত হয়ে যাবে, একটা ভগ্নাংশ তৈরি হবে যেখানে নিচের মান হবে এক্সের যে দুটো সংখ্যা গুণ আছে, অর্থাৎ 4,000 ইন্টু 4 লিখেছি, ওপরে হবে কত 640 ইন্টু 100। আমরা এখানে কাটাকাটি করে মান পেয়েছি, এক্সের মান কত 4, তার মানে ব্যাংকের সুদের হার কত হলো 4%। আমরা পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের হার কত সেটা নির্ণয় করব। তাহলে দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ ব্যক্তি বি তার আসল টাকা কত ছিল 4,000 টাকা, আচ্ছা সুদে আসলে পেয়েছে 4,800 টাকা, তাহলে মোট সুদ আই ইকুয়াল টু কত পাবো, সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দেবো, তার মানে 4,800 থেকে 4,000 টাকা বাদ দিলে আমরা পাচ্ছি 800 টাকা। সময় উভয়ের ক্ষেত্রে সমান, টি ইকুয়াল টু 4 বছর, আর এখানে সুদের হার যেহেতু বলা নেই আমি ধরে নিচ্ছি সুদের হার আর ইকুয়াল টু y%। এখানেও আমরা আই ইকুয়াল টু পি আর টি ডিভাইডেড বাই 100 এই সূত্রটা প্রয়োগ করব। প্রয়োগ করলে এখানে যদি মান বসাই তাহলে আয়ের পরিবর্তে কত হবে 800 টাকা বসিয়েছি, সমান পি আর টি আসল ইন্টু সুদের হার ইন্টু সময়। আসল 4,000 টাকা, সুদের হার কত আমরা ধরে নিয়েছি ওয়াই, তাহলে 4,000 ইন্টু ওয়াই ইন্টু সময় হচ্ছে কত 4 বছর, তাহলে 4 ডিভাইডেড বাই 100। আগের মধ্যে আমরা এখান থেকে ওয়াই সমান কত পাবো, ওয়াই সময় গুণ আছে 4,000 ইন্টু 4, সেজন্য ভগ্নাংশের নিচে কোনাকুনি গুণ করার জন্য 4,000 ইন্টু 4 হবে, আর উপরে হবে কত 800 ইন্টু 100। এখান থেকেও আমরা কাটাকাটি করে হিসেব করে মান বার করলাম ওয়াই ইকুয়াল টু কত
5। তাহলে এখানে পোস্ট অফিসের সুদের হার কত হলো? 5%। তাহলে ব্যাংক এবং পোস্ট অফিসে বার্ষিক সুদের হারের অনুপাত হবে, এখানে কত ছিল? 4%, আর এটা ছিল 5%। তাহলে দুটো অনুপাত দাঁড়াবে কত? 4:5। শেষ প্রশ্ন অর্থাৎ 4 দাগের খ। মিস্টার এ চাকরি থেকে অবসর নেওয়ার সময় গ্র্যাচুইটি বাবদ এককালীন 12 লক্ষ টাকা পেলেন। ওই টাকা তিনি এমনভাবে ভাগ করে এলআইসি ও ব্যাংকে আমানত করতে চান যেন প্রতি বছর সুদ বাবদ তিনি 90,000 টাকা পান। যদি এলআইসি ও ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 8% ও 7% হয়, তবে তিনি কোথায় কত টাকা রেখেছেন? এই প্রশ্নটির জন্য আছে মোট 5 নাম্বার। দেখো, একজন ব্যক্তি এ ব্যক্তি তিনি অবসর নিয়ে মোট গ্র্যাচুইটি বাবদ টাকা পেয়েছেন 12 লক্ষ টাকা। এবার ওই টাকাটাকে তিনি দুটো জায়গায় রাখবেন, একটা এলআইসিতে আর একটাতে ব্যাংকে। তো তিনি এমনভাবে রাখতে চান যাতে প্রত্যেক বছর তিনি মোট সুদ বাবদ 90,000 টাকা পান। এবার এলআইসি এবং ব্যাংকে সুদের হার যথাক্রমে বলে দেওয়া আছে 8% এবং 7%। তাহলে তিনি কোথায় কত টাকা রেখেছেন? মোট টাকা 12 লক্ষ টাকা, তাই তো? আমি ধরে নিচ্ছি এলআইসিতে তিনি রেখেছিলেন এক্স টাকা। তাহলে মোট টাকার মধ্যে এক্স টাকা এলআইসিতে রাখলে ব্যাংকে জমা রাখবেন কত টাকা? 12 লক্ষ থেকে এক্স টাকা বাদ দিতে হবে, অর্থাৎ 12 লক্ষ মাইনাস এক্স টাকা। এবার আমি কি করব? এবার আমি করব যে তিনি এই মূলধনের সাপেক্ষে, এই যে দুটো মূলধন দুই জায়গায় রেখেছেন নির্দিষ্ট সুদের আকারে, সুদের হারের সাপেক্ষে, তাহলে ওই সুদের হারের সাপেক্ষে 1 বছরের শেষে এলআইসি থেকে কত তিনি সুদ পাবেন এবং ব্যাংক থেকে তিনি কত সুদ পাবেন, ওই দুটো সুদ আমরা আলাদাভাবে আগে নির্ণয় করব। তাহলে 8%, যেহেতু এখানে সুদের হার দেখো এলআইসিতে সুদের হার বলে দেওয়া আছে কত? 8%। তাহলে 8% সরল সুদের হারে এলআইসি থেকে প্রতি বছর তিনি সুদ কত পাবেন? পিআরটি ডিভাইডেড বাই 100, পি হচ্ছে কত টাকা? এক্স টাকা, ইন্টু আর সুদের হার কত? এখানে দেখো সুদের হার হচ্ছে কত? 8%, তাই তো? তাহলে 8 ইন্টু সময় হচ্ছে 1 বছর, 1 ডিভাইডেড বাই 100 টাকা সমান 8x ডিভাইডেড বাই 100 টাকা। এলআইসি থেকে প্রত্যেক বছর তিনি কত টাকা সুদ পাচ্ছেন সেটা আমরা হিসেব করলাম। এবারে আমরা ব্যাংক থেকে তিনি প্রত্যেক বছর কত টাকা সুদ পাচ্ছেন সেটা হিসেব করব। 7% সরল সুদ বলে দেওয়া আছে ব্যাংকে, তাই তো? তাহলে 7% সরল সুদের হারে প্রতি বছর ব্যাংক থেকে প্রাপ্ত সুদ সমান কত হবে? পিআরটি ডিভাইডেড বাই 100, এই সূত্র অনুসারে মোট সুদটা পাবো। তো তাহলে পি এর মান অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে পি আসল টাকা হচ্ছে কত? 12 লক্ষ মাইনাস এক্স টাকা, ইন্টু সুদের হার হচ্ছে 7 টাকা, 7%, আর সময় হচ্ছে 1 বছর ডিভাইডেড বাই 100 টাকা। 7 দিয়ে গুণ করে দিই দুটো পদকে, হবে 84 লক্ষ মাইনাস 7x ডিভাইডেড বাই 100 টাকা। এবার আমাদের বলা ছিল বছরের শেষে এলআইসি থেকে এবং ব্যাংক থেকে প্রাপ্ত দুটো সুদের সমষ্টি হচ্ছে 90,000 টাকা। সেজন্য আমি দুটো মানকে যোগ করে দিয়েছি, এলআইসিতে প্রাপ্ত সুদ বছরের শেষে এবং ব্যাংক থেকে বছরের শেষে প্রাপ্ত সুদ, এই দুটো যোগ করলে হচ্ছে কত? 90,000 টাকা। যোগ করলে ভগ্নাংশের যেহেতু নিচে অর্থাৎ হরে 100 আছে, তাহলে কি হয়ে যাবে? লসাগুটা হয়ে যাবে 100, আর উপরে সংখ্যা দুটো কি একই থেকে যাবে, 8x প্লাস 84 লক্ষ মাইনাস 7x ইকুয়াল টু 90,000। কোনাকুনি যদি গুণ করি, এখান থেকে প্রথমে 8x থেকে 7x বাদ দিলে থাকছে x প্লাস 84 লক্ষ, আর এখানে কোনাকুনি গুণ করলে হয়ে যাচ্ছে কত? 90 লক্ষ। বা এখান থেকে x এর মান কি করে পাবো? x এর মান সমান 90 লক্ষ থেকে আমরা 84 লক্ষ বাদ দিয়ে দেবো, বা x ইকুয়াল টু 6 লক্ষ। তাহলে তিনি এলআইসিতে কত টাকা রেখেছিলেন? আমরা ধরে নিয়েছিলাম যে এলআইসিতে তিনি এক্স টাকা রেখেছিলেন, তার মানে তিনি এলআইসিতে রেখেছেন 6 লক্ষ টাকা। ব্যাংকে তাহলে কত টাকা রাখবেন? না 12 লক্ষ থেকে 6 লক্ষ আমরা বিয়োগ করে দেবো, কত টাকা? বা 6 লক্ষ টাকা। ডিয়ার স্টুডেন্টস, অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত প্রশ্ন ক্রম অনুসারে আমি সমাধান করে দিলাম। বাড়িতে প্রত্যেকেই ভিডিওটি দেখে সমস্যাগুলি ভালোভাবে বোঝার চেষ্টা করবে, যেহেতু উত্তরগুলি করে দেওয়া আছে। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের অসুবিধা দূর করে দেওয়ার। আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটি আমি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তার সাথে অল বেল বাটনটি ক্লিক করে রাখবে। আমার নতুন নতুন ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন সাথে সাথে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, ধন্যবাদ।